সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যা হোক, আজকে আমি পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু। তো পরিণতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এই জন্য একজন নাগরিকের যাবতীয় বিষয় নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে। তো একজন নাগরিকের জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, পরিণতি ও সুশাসনের পরিধি এবং ব্যাপকতাও ততদূর পর্যন্ত বিস্তৃত। একমাত্র পরিণতি পাঠের মাধ্যমে আমরা একজন নাগরিককে কিভাবে সচেতন, দায়িত্ববান, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, এটা আমরা পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। তো এই জন্য পরিণতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু অতি ব্যাপক এবং বিস্তৃত। তো পরিণতি ও সুশাসন এর পাঠ্যসূচি বা বিষয়বস্তু সম্পর্কে আমরা কতগুলো পয়েন্ট আকারে ভাগ করে এগুলো আমরা আলোচনা করতে পারি। তো পরিণতি প্রথমে নাগরিক এবং সমাজ জীবন সম্পর্কে আলোচনা করে। তো পরিণতি পাঠের মাধ্যমে আমরা নাগরিক কাকে বলে, একজন নাগরিক হতে গেলে তার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, নাগরিকের সংজ্ঞা কী, নাগরিকতা কিভাবে অর্জন করা সম্ভব, নাগরিকতা কিভাবে বিলোপ সাধন হয়, একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কী কী, সচেতন ও সঠিকভাবে দায়িত্ব পালন করতে গেলে একজন নাগরিকের কী কী গুণাবলী দরকার, এগুলো আমরা পরিণতি পাঠের মাধ্যমেই জানতে পারি। তো এরপরে পরিণতি সমাজ জীবন সম্পর্কে আলোচনা করে। মানুষকে নিয়ে সমাজ, মানুষকে নিয়ে রাষ্ট্র, মানুষকে নিয়ে জাতি গঠিত হয়। এই জন্য পরিণতির সমাজবদ্ধ মানব জীবনের সকল অবস্থা সম্পর্কে আলোচনা করে। মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গেলে সকলের সাথে মিলেমিশে একজন নাগরিককে চলতে হয়। তো সমাজের অন্যান্য সদস্যদের সাথে কেমন আচরণ হওয়া উচিত একজন নাগরিকের, কিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নাগরিকদের উন্নততর নাগরিক সেবা প্রদান করা যায়, এইসব বিষয়বস্তু আমরা পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এরপর পরিণতি ও সুশাসন মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। পরিণতি যেহেতু নাগরিকতা বিষয় বিজ্ঞান, এই জন্য একজন নাগরিকের যে সকল মৌলিক প্রতিষ্ঠান আছে, যেমন পরিবার, সমাজ, সম্প্রদায়, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব বা আন্তর্জাতিক পর্যায়ে যে সকল সংগঠন আছে, এই সকল সংগঠন সম্পর্কে পরিণতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। তো এই সকল প্রতিষ্ঠানের সাথে একজন নাগরিকের আচরণ কেমন হওয়া উচিত, একজন নাগরিক এই সকল প্রতিষ্ঠানের সাথে কিভাবে সম্পর্কিত, এই সকল প্রতিষ্ঠানের সাথে নাগরিক কিভাবে তাদের নাগরিক দায়িত্ব পালন করবে, এইসব যাবতীয় বিষয় পরিণতি ও সুশাসনের আলোচ্য বিষয়। যাই হোক, এরপরে পরিণতি একজন নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। পরিণতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এই জন্য পরিণতি পাঠের মাধ্যমে আমরা অতীতকালে একজন নাগরিকের স্বরূপ কেমন ছিল, অতীতকালে নাগরিকগণ তাদের দায়িত্ব কিভাবে পালন করত, অতীতকালে একজন নাগরিকগণ রাষ্ট্রের নিকট থেকে কী কী সেবা পেয়ে আসছে, এগুলো আমরা একজন নাগরিকের অতীত জীবন বা অতীত ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারি। তো অতীতের আলোকে কিন্তু বর্তমান নির্ধারিত হয়।
এর জন্য অতীতের জীবন ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কিভাবে নাগরিক জীবন অতিবাহিত হচ্ছে এবং বর্তমান যুগের নাগরিকদের সমস্যা কী কী, রাষ্ট্র, দেশ, জাতিসংঘ ইত্যাদি সংগঠন কিভাবে উন্নততর নাগরিক জীবন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে, এই সকল বিষয়ে আমরা বর্তমান বিশ্বের নাগরিকদের বিভিন্ন আলোচ্য বিষয় হতে আমরা এগুলো জানতে পারি। এরপর পরিণতি একজন নাগরিকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে। শুধু অতীত এবং বর্তমান নিয়ে পরিণতি ব্যস্ত থাকে না, একে ভবিষ্যৎ নিয়েও আলোচনা করতে হয়। কারণ একজন নাগরিকের উন্নততর নাগরিক জীবন প্রদান করাই হচ্ছে বর্তমান রাষ্ট্রের বা বর্তমান বিশ্বের দায়িত্ব। এই জন্য নাগরিকদের বর্তমানে কী কী সমস্যা আছে, এই সকল সমস্যার সমাধান করে ভবিষ্যতে একজন নাগরিকের কিভাবে উন্নততর সেবা প্রদান করা যায়, নাগরিকগণ ভবিষ্যতে যাতে একটা সুন্দর পৃথিবী, বাসযোগ্য পৃথিবী গঠন করতে পারে, এই চেষ্টা প্রতিটা রাষ্ট্রই করে থাকে। এর জন্য বলা হয় যে পরিণতি একজন নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এরপর পরিণতি ও সুশাসন নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এখানে একজন নাগরিক স্থানীয় পর্যায়ে যে সকল সংগঠনের সাথে জড়িত, যেমন পরিবার, তারপর স্থানীয় সংগঠন হিসাবে ইউনিয়ন পরিষদ, এরপর উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে একজন নাগরিকের স্থানীয় প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানের নিকট থেকে একজন নাগরিক কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকে, এই সকল প্রতিষ্ঠানের সাথে একজন নাগরিক কীভাবে জড়িত, এই সকল প্রতিষ্ঠানের প্রতি একজন নাগরিক কীভাবে তার নাগরিক দায়িত্ব পালন করবে, এগুলো পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। এরপর পরিণতি শুধু নাগরিকদের স্থানীয় সংগঠনগুলো নিয়ে আলোচনা করে না, এটা জাতীয় পর্যায়ে, জাতীয় রাষ্ট্র বা একটা দেশ কিভাবে একজন নাগরিকের উন্নততর জীবন ব্যবস্থা কায়েম করতে পারে, সেই বিষয়ে আমরা পরিণতির মাধ্যমে জানতে পারি। তো জাতীয় পর্যায়ে একটি রাষ্ট্রের প্রতি নাগরিকগণ কিভাবে আনুগত্য প্রকাশ করবে, কিভাবে তার নাগরিক দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের নিকট থেকে বা একজন নাগরিক কী কী সুযোগ সুবিধা লাভ করতে পারে, এগুলো আমরা পরিণতি ও সুশাসনের পাঠের মাধ্যমে জানতে পারি। এরপর নাগরিকের আন্তর্জাতিক দিক। তো বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই একাএকি বসবাস করতে পারে না। বর্তমান বিশ্বকে গ্লোবাল বিশ্ব হিসেবে ধরা হয়। তো বর্তমান বিশ্বে একজন নাগরিক যদি তার নিজ রাষ্ট্রে তার নাগরিক জীবন বিপন্ন হয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সে অন্য দেশের কাছে আশ্রয় চাইতে পারে। এভাবে অন্য যে কোনো দেশ তাকে তার নাগরিক আশ্রয় প্রদানের মাধ্যমে তার মৌলিক অধিকার, তার মানবিক অধিকারগুলো বজায় রাখার চেষ্টা করে। তো এইভাবে আমরা দেখতে পাই যে একজন নাগরিক তার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং এই সকল সংগঠনের যাবতীয় কার্যকলাপ নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। এরপর পরিণতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। এখানে রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে বোঝায় একটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, তারপর জনমত। তো এগুলো
রাজনীতি চর্চার ক্ষেত্রে, দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সবসময় চেষ্টা করতে থাকে। কারণ বর্তমান যুগ গণতান্ত্রিক যুগ। এই গণতান্ত্রিক যুগে রাজনৈতিক দলগুলো একটা দেশ বা রাষ্ট্র পরিচালনা করে থাকে। তো এই জন্য রাজনৈতিক দলের গঠন প্রণালী, সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি, এই সম্পর্কে পরিণতি আমাদেরকে নানাভাবে জ্ঞান প্রদান করে থাকে। এই জন্য পরিণতি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে গভীরভাবে আলোচনা করে আমাদের নাগরিক জ্ঞানকে সমৃদ্ধ করে। এরপর বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয়। তো এখানে বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয় বলতে আইন, স্বাধীনতা, সাম্য, এগুলো বিষয় নিয়েও পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। স্বাধীনতা কাকে বলে, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়, স্বাধীনতার প্রকারভেদ। এরপরে আইন কাকে বলে, আইনের উৎসসমূহ, আইন মানুষ মান্য করে কেন, আইন অমান্য করলে নাগরিকদের কী কী সমস্যা হতে পারে, এই সকল বিমূর্ত রাজনৈতিক বিষয় পরিণতি আলোচনা করে, যার মাধ্যমে আমরা আমাদের নাগরিক জ্ঞান চর্চা করি এবং সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হই। এরপর পরিণতি একজন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। একজন নাগরিক যদি তার নাগরিক হিসাবে সে তার স্থানীয় বিভিন্ন সংগঠন, তার রাষ্ট্রের নিকট থেকে কী কী সুযোগ সুবিধা লাভ করতে পারে, এই সম্পর্কে যদি একজন নাগরিক সচেতন না হয়, রাজনৈতিক যদি তার অধিকার সম্পর্কে সচেতন না থাকে, তাহলে রাষ্ট্র তাকে নানাভাবে নিগৃহীত করতে পারে। এই জন্য নাগরিক সচেতনতার উপরই একটা দেশের সাফল্য নির্ভর করে। একটা দেশের নাগরিক সচেতন হলে সে রাষ্ট্রের সম্পদ হিসাবে পরিণত বা পরিগণিত হয়। তো এই জন্য প্রতিটা নাগরিককে তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যখনই রাষ্ট্র বা কোনো সংগঠন নাগরিকদের এই সকল অধিকারে হস্তক্ষেপ করবে, তখনই নাগরিকরা যাতে আন্দোলন মুখর হয়ে এর প্রতিবাদ করে এবং তাদের উপযুক্ত বিচার দাবি করে, তবেই নাগরিকদের অধিকার বা নাগরিক স্বাধীনতা রক্ষা পাবে। এরপর একজন নাগরিক শুধু রাষ্ট্রের নিকট থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা অধিকার লাভ করবে এটা হতে পারে না। তো কিছু পেতে গেলে এর পরিবর্তে কিছু দিতে হয়। এই জন্য নাগরিকেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। যেমন একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব হচ্ছে নাগরিকের উপর ধার্যকৃত ট্যাক্স, খাজনা এগুলো নিয়মিত পরিশোধ করা। কারণ এই সকল ট্যাক্স, খাজনা দিয়ে কিন্তু রাষ্ট্র তার যাবতীয় ব্যয়ভার মেটাতে পারে। তো এভাবে একজন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে যে আলোচনা, এগুলো আমরা পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এরপর পরিণতি ও সুশাসন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে। আমরা যদি পরিণতি আলোচনা করতে যাই তাহলে দেখি যে আমাদের পরিণতির প্রতিটা পাতায় অতীতকালের যাবতীয় রাজনৈতিক ঘটনাবলী লিপিবদ্ধ থাকে। যেমন সেই ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় বড় ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলী, এই সব কিছুই কিন্তু আমরা পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। যেমন 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়, এটা একটি রাজনৈতিক ঘটনা। তারপর 1952 সালের ভাষা আন্দোলন, তারপর তৎকালীন পূর্ব পাকিস্তানের
1966 সালের 6 দফা কর্মসূচি, তারপর আইয়ুব খানের সামরিকায়ন বা সামরিক শাসন, তারপর 70 সালের নির্বাচন, 71 সালের মুক্তিযুদ্ধ, এই সকল যাবতীয় ঐতিহাসিক ঘটনাগুলি আমরা পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এবং এই সকল ঘটনার সাথে একটি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যে অবদান, এই সকল অবদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের জীবন প্রণালী বা তাদের জীবনী, তাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় নেতাদের যে সকল অবদান আছে, এই সকল অবদানগুলো আমরা একমাত্র পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। যা হোক, পরিণতি যেহেতু নাগরিকতা বিষয় বিজ্ঞান, এই জন্য নাগরিকের যে কোনো বিষয় পরিণতি আলোচনা করে উন্নততর নাগরিক জীবন গঠন করতে সক্ষম হয়। এই জন্য পরিণতির পরিধি এবং বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত। তো বলা হয় যে দোলনা থেকে কবর পর্যন্ত পরিণতির জ্ঞান একজন মানুষের দরকার। এই জন্য আমরা সবাই পরিণতি ও সুশাসনকে পাঠ্য বিষয় হিসাবে গ্রহণ করি এবং এর মাধ্যমে, এই পরিণতি পাঠের মাধ্যমে আমরা আমাদের নাগরিক জীবনকে সচেতন করে তুলি। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরিণতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং যখনই ঘরের বাইরে যাবে সবাই মাস্ক ব্যবহার করবে। তো এই বলেই আমি আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।